অমাবস্যার নিশ্ছিদ্র অন্ধকার। হাত বাড়ালেই যেন জমাট বাঁধা কালচে রূপটা ছুঁয়ে ফেলা যায়। আকাশে একটা তারাও নেই, মেঘের চাদরে ঢাকা চারপাশ। কড়কড়ে ইটের সুরকি ফেলা মেঠো পথ ধরে হনহন করে এগিয়ে চলেছেন গ্রামের বর্তমান মোড়ল দর্পনারায়ণ চৌধুরী। তার গায়ে গরদের পাঞ্জাবির উপর একটা পাট করে শাল জড়ানো। ঠিক তার কয়েক পা পেছনেই একটা পুরনো কাঁচ ফাটা হারিকেন হাতে হাঁপাচ্ছে তার খাস চাকর নবারুণ। মশাই একটু আসতে শুনুন, হাফিজ আসছে যে। আরে এমনিতে অনেক রাত হয়ে গেছে, আর দেরি করিস না। মেজাজটা এমনিতেই সপ্তমে চড়ে আছে মোড়ল মশাইয়ের। পাশের গ্রাম শিবপুরে আজ না গেলেই নয়। বাল্যসখা ভবেশের একমাত্র মেয়ের বিয়ে। এই ভবেশ এমন এক বন্ধু যে কিনা দর্পনারায়ণের যে কোনো বিপদে নিজের জান কবুল করে ঝাঁপিয়ে পড়ে। তাই হাজার কাজ ফেলেও মোড়ল বাড়ির আভিজাত্য সরিয়ে রেখে দর্পনারায়ণকে যেতেই হয়েছে নেমন্তন্ন রক্ষার্থে। কিন্তু ফেরার পথে হলো বিপত্তি। মাঝ রাস্তায় পরাণ মাঝির রিকশার টায়ারটা সশব্দে ফেটে গেল। অগত্যাই ঘোর রাতে রিকশা ছেড়ে পায়ে হেঁটেই বাড়ির পথ ধরতে হয়েছে দুজনকে। আরে পারিস তো একটু পা চালিয়ে চল নবা। দর্পনারায়ণ বিরক্তির সুরে বললেন। এই পরাণ ব্যাটার যেমন আক্কেল, এই পেল্লাই পুরনো রিক্সা নিয়ে কেউ অতটা পথ আসে? তার উপর আবার টায়ারের দশা তালি মারা। এখন এই আধ ক্রোশ পথ খামোকা হাঁটতে হচ্ছে। পেছন থেকে নবারুণের গোঙানির মতো গলা ভেসে এল। আগে কথা হাঁটতে তো দোষ নেই, কিন্তু আমার যে পা চলছে না, পেটটা কেমন যেন উতাল পাতাল করছে। দর্পনারায়ণ থমকে দাঁড়ালেন। তার হাতে 3 ব্যাটারির এভারেডি টর্চের আলোটা নবারুণের মুখের ওপর ফেলতেই দেখলেন সে এক হাত দিয়ে পেট চেপে ধরে রীতিমতো কুঁকড়ে আছে, মুখটা ব্যথায় বিকৃত। আরে কি হলো আবার তোর? বললাম তখন বেটা, অতগুলো ঘাসের মাংসের টুকরো আর শেষ পাতে 5খানা রসগোল্লা গিলিস না। তা শুনলে তো। দর্পনারায়ণের গলায় এবার বিরক্তির সঙ্গে একটু ভৎসনার সুর। একেবারে মাগনা পেয়েছিস বলে কি গলা অবধি গিলতে হবে নাকি রে? পেটুক কোথাকার। নবারুণ করুণ মুখে ঢোক গিলে বলল, আগে আগে রাধুনি বামুন মাংসটা যা রেঁধেছিল না কর্তা, একেবারে অমৃত। গন্ধে ম ম করছিল সারফাস। একটু বেশি খাওয়া হয়ে গেছে বটে, কিন্তু এখন যে এখন যে নাড়ি ভরি সব উল্টে আসছে। আমাকে একটু বসতে আজ্ঞা হোক, বড্ড বেগ পেয়েছে কর্তা, বড্ড বেগ পেয়েছে। দর্পনারায়ণ একটা দীর্ঘশ্বাস ফেলে চারপাশটা দেখলেন। জায়গাটা মোটেও সুবিধের নয়। দুপাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড সব তাল আর নারকেল গাছের সারি। বাতাস দিলেই শুকনো পাতার সরসর শব্দে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হচ্ছে। আর তার ঠিক নিচেই পুরনো শ্মশানের ধারে পেল্লাই আকারের 3টে প্রাচীন শাওড়া গাছ যেন ডালপালা মেলে অন্ধকারে ওত পেতে আছে। বাতাসের সঙ্গে একটা বুনো স্যাঁতস্যাঁতে পচা গন্ধ ভেসে আসছে নাকে। যাবি তো যা, ওই হারিকেনটা নিয়ে বাঁ দিকের ঝোপের আড়ালে যা। আমি এই রাস্তায় টর্চ নিয়ে দাঁড়াচ্ছি। দর্পনারায়ণ গম্ভীর গলায় বললেন। তারপর গলাটা একটু নামিয়ে চোখ দুটো বড় করে আবার বললেন, তবে শোন, বেশি দূর যাস নে যেন নবা। জায়গাটা কিন্তু ভালো নয়। ওই যে দেখছিস বড় বড় শ্যাওড়া গাছগুলো, রাত বিরেতে ওখানে কিন্তু ওনাদের আড্ডা বসে, মাথায় রাখিস। সাদা ধান পরে পা ঝুলিয়ে বসে থাকে সব, ঘাড় মটকাতে কিন্তু 1 সেকেন্ডও সময় নেবে না। নবারুণ এমনিতেই ভীতু মানুষ। ভূতের কথায় তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হারিকেনের আলোতেও তার চোখের ভয় স্পষ্ট। আগে দোহাই কর্তা, ও সব অলক্ষণে কথা আর বলবিনি, আর বলবিনি। নবারুণ প্রায় কেঁদে ফেলার জোগাড় করে বলল, আমার এমনিতে যা অবস্থা, ভয় দেখালেই রাস্তার উপরেই সব কিলো হয়ে যাবে। আপনি একটু দাঁড়ান, আমি গেলাম আর এলাম। আর এক মুহূর্ত দেরি না করে হাতের হারিকেনটা নিয়ে প্রায় দৌড়েই রাস্তার ধারের ঘন কাশবন আর শ্যাওড়া ঝোপের অন্ধকারে সেঁধিয়ে গেল নবারুণ।
হারিকেনের হলদেটে আলোটা একটু একটু করে মিলিয়ে গেল ঘন ঝোপের আড়ালে। নিস্তব্ধ মেঠো পথটায় একা দাঁড়িয়ে রইলেন দর্পনারায়ণ। চারপাশে কেবল একটানা ঝিঁঝি পোকার ডাক, আর মাঝে মাঝে দূরের বাঁশবাগান থেকে ভেসে আসা কয়েকটা অচেনা নৈশ পাখির ডানা ঝাপটানোর শব্দ। দর্পনারায়ণ টর্চটা নিভিয়ে দিলেন। ব্যাটারি বাঁচাতে হবে। আর সেই মুহূর্তেই নিরেট অন্ধকারটা যেন একটা ভারী শীতল চাদরের মতো তাকে চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরল। বেশ কিছুক্ষণ কেটে গেল। চারপাশের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে চেপে বসছে। নবারুণের কোনো সাড়া শব্দ নেই। দর্পনারায়ণ এবার ভাবলেন ডাক দেবেন, কিন্তু এই খাঁ খাঁ করা শূন্যতায় নিজের গলার আওয়াজ শুনতেও যেন অস্বস্তি হচ্ছে। অন্ধকারটা যেন জ্যান্ত হয়ে উঠেছে। ফিসফিস করে কি সব বলছে কানের কাছে। শীতের রাত না হলেও কোত্থেকে যেন একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া এসে তার ঘাড়ের কাছে শিরশিরানি ধরিয়ে দিল। অকারণেই গাটা কেমন যেন ছমছম করে উঠল দর্পনারায়ণের। হঠাৎ সেই নিশ্ছিদ্র নৈশব্দ ভেঙে দূর থেকে একটা শব্দ ভেসে এলো। খালি পায়ে ভারী পদচারণের শব্দ। তাল মিলিয়ে কয়েকজন মানুষ যেন এই দিকেই এগিয়ে আসছে। দর্পনারায়ণের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ভূত প্রেতের চেয়েও জ্যান্ত ডাকাতের ভয়টাই তার বেশি। এ তল্লাটে বেশ কয়েকটা ডাকাত দলের আনাগোনা আছে। পরনের পকেটে গোটা 50 টাকা, গলায় পাকানো সোনার চেন, আর ডান হাতের কবজিতে ভারী সোনার বালা। এগুলো যদি একবার ডাকাতের নজরে পড়ে তবে আর রক্ষে নেই। প্রাণের মায়া তো আর ডাকাতেরা করে না। দর্পনারায়ণ একটু সতর্ক হয়ে রাস্তার একপাশে একটা বড় গাছের গুঁড়ির আড়ালে সরে দাঁড়ালে। হাতের টর্চটা শক্ত করে চেপে ধরে আলো ফেললেন শব্দের উৎসের দিকে। আলোর বৃত্তটা অন্ধকারের পর্দা চিরে সামনে পড়তেই দর্পনারায়ণ আক্ষরিক অর্থেই চমকে উঠলেন। এরা আবার কারা? ডাকাত নয়, একটা পালকি। 4 জন বেহারা কাঁধে করে একটা পেল্লাই মাপের আদ্যিকালের পুরনো কালো পালকি বয়ে নিয়ে আসছে। কিন্তু যে বিষয়টা দর্পনারায়ণের মনে সবচেয়ে বড় খটকা তৈরি করল তা হলো আলো। পালকির সঙ্গে কোনো হারিকেন, মশাল বা সামান্য একটা লণ্ঠনও নেই। এমন অমাবস্যার ঘোর অন্ধকার, এই এবড়ো খেবড়ো ইটের টুকরো আর খানা খন্দে ভরা মেঠো পথ, কোথাও কোনো আলো ছাড়া এরা পথ চলছে কি করে? হোঁচট খেয়ে তো মরে যাওয়ার কথা। এক গভীর অস্বস্তিকর রহস্যের জন্ম হলো দর্পনারায়ণের মনে। পালকিটা ক্রমশ কাছে এগিয়ে এলো। দর্পনারায়ণ অবাক হয়ে দেখলেন বেহারাগুলোকে। তাদের গায়ে কোনো জামা বা ফতুয়া নেই, পরনে শুধু মালকোঁচা পরা মলিন ধুতি। কিন্তু তাদের মুখগুলো ওরকম কেন? ওরকম মুখ দর্পনারায়ণ জীবনেও দেখেনি। রক্ত মাংসের মানুষ বলে মনেই হচ্ছে না। ফ্যাকাশে থমথমে, যেন পাথর খুঁদে তৈরি করা এক একটা মুখমণ্ডল। চোখে কোনো পলক পড়ছে না। দৃষ্টি একেবারে সোজা, যেন সামনের অন্ধকারের ওপারের কোনো অদৃশ্য লক্ষ্যের দিকে তারা তাকিয়ে আছে। দর্পনারায়ণ আর লুকিয়ে থাকতে পারলেন না। তিনি মোড়ল মানুষ, তার একটা দাপট আছে। তিনি গাছতলা থেকে বেরিয়ে এসে একেবারে রাস্তার মাঝখানে দাঁড়ালেন। মুখের ওপর জোরালো টর্চের আলোটা ফেললেন। কিন্তু এ কি অদ্ভুত কাণ্ড! বেহারাগুলো তাকে যেন দেখতেই পেল না। তাদের চোখের তাড়ায় টর্চের তীব্র আলো পড়ল, অথচ একটা মানুষ চোখ পিটপিট পর্যন্ত করল না।
দর্পনারায়ণকে সম্পূর্ণ অগ্রাহ্য করে, যেন তিনি সেখানে রক্তমাংসের শরীরে দাঁড়িয়ে নেই, যেন তিনি কেবলই রাতের বাতাস। এমনই এক অবলীলায় তাকে পাশ কাটিয়ে পালকিটা এগিয়ে গেল সামনের দিকে। তাদের পদক্ষেপে কোনো জড়তা নেই, পালকির কাঠের কোনো ক্যাচ ক্যাচ শব্দ নেই, শুধু একটা তাল মেলানো থপ থপ শব্দ। অপমান আর বিস্ময়ে দর্পনারায়ণের কান ঝাঁ ঝাঁ করে উঠল। গ্রামের মোড়লকে এমন তাচ্ছিল্য! তিনি পেছন ফিরে পালকির দিকে তাকিয়ে রুক্ষ গলায় হাত পারলেন। ভাই, বলি কে রে তোরা? কোথা থেকে আসছিস এত রাতে? ভেতরে কে যায়? কিরে, কানে কালা নাকি সব? কথা বলছিস না কেন? হ্যাঁ, তার গমগমে গলা রাতের নিস্তব্ধতা চিরে প্রতিধ্বনিত হল, কিন্তু বেহারাগুলোর কোনো হেলদোল নেই। তারা একবারও ফিরেও তাকালো না। পালকির গতিটা এতটুকু কমল না। কি এক অমোঘ আকর্ষণে, রাগে আর কৌতূহলের বশবর্তী হয়ে দর্পনারায়ণ নিজের অজান্তেই পালকির পিছু পিছু পা বাড়ালেন অন্ধকারের দিকে। নবারুণের কথা তাঁর আর মনেই রইল না। পালকিটা যেদিকে যাচ্ছে সেদিকে কোনো গ্রাম নেই, শুধু দিগন্ত বিস্তৃত তেপান্তরের মাঠ, আর তার শেষে সেই অভিশপ্ত শ্মশান ঘাট। তবুও দর্পনারায়ণ টর্চ হাতে মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে লাগলেন সেই শব্দহীন পালকির ঠিক পেছনে। মন্ত্রমুগ্ধের মতো পালকির পিছু পিছু হাঁটছিলেন দর্পনারায়ণ। মাথার ভেতরটা কেমন যেন শূন্য হয়ে গেছে। কোথায় চলেছেন, কতক্ষণ ধরে হাঁটছেন, কিছুই আর ঠাহর নেই। চারপাশে চেনা ইটের মেঠো পথ কখন যে পিছল আর শ্যাওলা ধরা এক অজানা স্যাঁতস্যাঁতে রাস্তায় পরিণত হয়েছে তা তিনি টেরই পাননি। হঠাৎ এক দমকা কনকনে হাওয়া এসে নাকে ঝাপটা মারতেই তার ঘোরটা কাটল। পচা পাঁক আর দাম কলমির তীব্র আঁশটে গন্ধ। বুকের ভেতরটা ধড়াস করে উঠল মোড়ল মশাইয়ের। এ তো গ্রামের পথ নয়, এ তো দামোদরের সেই পরিত্যক্ত মরা খাতের দিকটা, যাকে গাঁয়ের লোক সর্বনাশী দহ বলে ডাকে। দিনের বেলাতেও তো এদিকে কেউ মারায় না, আর এই অমাবস্যার রাতে তো নাই। ঠিক তখনই থপ থপ শব্দটা থেমে গেল। অন্ধকার চিরে দাঁড়িয়ে পড়ল পালকিটা। চারজন বেহারা কাঁধ থেকে পালকিটা নামিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইল, তাদের পিঠ দর্পনারায়ণের দিকে। কেউ একবারের জন্য মুখ ঘুরিয়ে তাকাচ্ছে না। নিশ্ছিদ্র অন্ধকারে কেবল পালকির কালো অবয়বটা একটা প্রকাণ্ড প্রেত ছায়ার মতো দাঁড়িয়ে আছে। চারপাশে একটানা ঝিঝি ডাকটাও যেন হঠাৎ করে কে বা কারা গলা টিপে বন্ধ করে দিয়েছে। নিস্তব্ধতা এখানে জমাট বাঁধা পাথরের মতো ভারী। দর্পনারায়ণের গলার কাছে দলা পাকিয়ে এলো এক অজানা আতঙ্ক। তবু নিজের সাহসটুকু অটুট রাখার মরিয়া চেষ্টায় তিনি রুক্ষ গলায় হাঁকলেন। এই, কে রে তোরা? কিসের এত রহস্য হচ্ছে আমার সঙ্গে? আরে কি মুশকিল দেখো দেখিনি। আরে কথা কানে যাচ্ছে না নাকি? কিন্তু কোনো উত্তর নেই, শুধু বাতাসের একটা শোঁ শোঁ শব্দ। কাঁপতে থাকা হাতের টর্চটা এবার একটু নিচে নামালেন দর্পনারায়ণ। আলোর গোলকটা সোজা গিয়ে পড়ল বেহারাগুলোর পায়ের কাছে, আর ঠিক সেই দৃশ্য দেখা মাত্রই দর্পনারায়ণের শির দাঁড়াবে যেন বরফ গলা জল নেমে গেল। চোখের তারা স্থির হয়ে গেল আতঙ্কে। লোকগুলোর পায়ের পাতা উল্টো দিকে ঘোরানো,
গোড়ালিটা সামনের দিকে আর আঙুলগুলো পেছনের অন্ধকারে মুখ করে আছে। দর্পনারায়ণ চাইলেও এক পা পেছোতে পারল না। গলা দিয়ে একটা অস্ফুট গোঙানি আওয়াজ ছাড়া আর কোনো স্বর বেরোলো না। তার পুরো শরীরটা যেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে পাথরে পরিণত হয়েছে। আর ঠিক সেই মুহূর্তে একটা তীক্ষ্ণ জং ধরা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে পালকির বন্ধ দরজাটা খুলে গেল। ভেতর থেকে কোনো স্বাভাবিক মানুষ বেরিয়ে এলো না। চার হাত পায়ের উপর ভর দিয়ে অনেকটা মাকড়সার মতো মাটি ঘেঁষে নিংড়াতে নিংড়াতে বেরিয়ে এলো একটা ছায়ামূর্তি। ঘাটটা একদিকে সম্পূর্ণ উল্টো করে বাঁকানো, যেন ভেঙে ঝুলে আছে। তার হাত আর পায়ের ভঙ্গিটা এতই অস্বাভাবিক আর বীভৎস যে দেখলেই বুকের রক্ত হিম হয়ে যায়। মাটিতে ভর দিয়ে এগোনোর সময় অস্থি সন্ধিগুলো থেকে মট মট করে হাড় ভাঙার বিকট শব্দ ভেসে আসতে লাগলো নিস্তব্ধ রাতে। একটা তীব্র পচা গন্ধ আর কনকনে ঠান্ডা হাওয়া ঘিরে ধরল দর্পনারায়ণকে। মূর্তিটা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। টর্চের নিভু নিভু আলোয় সেই মুখটা দেখে দর্পনারায়ণের মনে হলো তার হৃৎপিণ্ডটা কেউ যেন আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে। 25 বছর, দীর্ঘ 25 বছর আগের সেই মুখ। বিমলা, তার নিজের ছোট বোন বিমলা। গায়ে সেই একই বিয়ের লাল রক্তচেলি, যা পরিয়ে তাকে বিদায় করার কথা ছিল, কিন্তু তার ফর্সা গলায় একটা গাঢ় কালচে নীল দাগ, যেন কোনো বেনারসির শক্ত পাড় সেখানে নির্মম ভাবে বসে গিয়ে প্রাণবায়ু শুষে নিয়েছিল। বিমলার চোখে কোনো রাগ নেই, কোনো হিংস্রতা নেই। সেখানে কেবল জমাট বেঁধে আছে এক হিম শীতল অনন্তহীন অভিমান। সে খুব শান্ত, কিন্তু গহীন পাতাল থেকে উঠে আসা কণ্ঠস্বরে ডাক দিল, শব্দটা যেন কোনো মানুষ করল না। রাতের বাতাস ফিস ফিস করে উঠল। তুই তো সেই রাতে আমার বিয়েটা সম্পূর্ণ হতে দিলি না। তোর ওই মিথ্যে অহংকার বংশের গরিমা কি আমার জীবনের চেয়েও বড় হয়ে গেল? দেখ, আজ আমার বিয়ের লগ্ন আবার ফিরে এসেছে। কিন্তু সে রাতে যে আমার আর বাড়ি ফেরা হলো না দাদা। আমি যে এই দামোদরের কালো কাদাতেই চিরকালের মতো আটকে রইলাম। দর্পনারায়ণ থর থর করে কাঁপছেন। তার দুই হাঁটু ভেঙে আসতে চাইছে। চোখের সামনে 25 বছর আগের সেই অভিশপ্ত রাতের স্মৃতিগুলো ঝড়ের মতো আছড়ে পড়ছে। মিথ্যা সম্মানের খাতিরে যে বোনকে তিনি মাঝপথ থেকে ফিরিয়ে এনেছিলেন, যার গলায় নিজের হাতে জড়িয়েছিলেন আত্মহত্যার ফাঁদ, আজ সে দাঁড়িয়ে আছে তার সামনে। বিমলা
বিমলার ঘাড় বাঁকানো শরীরটা একটু একটু করে এগিয়ে এলো। তারপর তার একটা হাত বাড়িয়ে দাদার হাতটা ধরল। দর্পনারায়ণ আঁতকে উঠলেন, কিন্তু হাত ছাড়াতে পারলেন না। না, না, সেই স্পর্শে কোনো উত্তাপ নেই, যেন শত শতাব্দীর পুরনো জমাট বরফ তার কবজিটা শক্ত করে চেপে ধরেছে। বিমলা একেবারে তার মুখের কাছে এসে ফিস ফিস করে বলল, তোর সম্মানের ভার তো আমি সেদিন নিজের জীবন দিয়ে মিটিয়ে দিয়েছিলাম দাদা, কিন্তু আজ যে আমার পালকির বেহারাগুলো পথ হারিয়েছে, সে রাতে তুই আমাকে মাঝপথে ফিরিয়ে এনেছিলি। আজ তুই আমাকে পার করে দিবি। চল। দর্পনারায়ণ প্রাণপণে চিৎকার করতে চাইলেন। তার বুকের ভেতর আটকে থাকা এক আকাশ আতঙ্ক যেন আগ্নেয়গিরির মতো ফেটে বেরোতে চাইল, কিন্তু গলা দিয়ে কেবল একটা অস্ফুট ঘড়ঘড়ে আওয়াজ ছিটকে এলো। ষড়তন্ত্রীগুলো যেন আতঙ্কে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার চোখের সামনেই সেই বিভৎস চারটে বেহারা তাদের উল্টো ঘোরানো পায়ে মাটি ঘষতে ঘষতে এক পাশে সরে দাঁড়ালো। ঘ্যাস ঘ্যাস, খসখস, শুকনো পাতার উপর মাংস আর হাড় ঘষতে যাওয়ার সেই বিভৎস শব্দ নিস্তব্ধ রাতটাকে যেন আরো আরো বিষাক্ত করে তুলল। তারা কোনো মানুষ নয়, পিশাচ নাকি নরক থেকে উঠে আসা কোনো অজানা বিভীষিকা, তা বোঝার শক্তি মোড়ল মশাইয়ের আর অবশিষ্ট নেই। বিমলা তার ভাঙা কালচে পড়ে যাওয়া হাতটা সামান্য তুলল, আর সেই এক ইশারাতেই দর্পনারায়ণ অনুভব করলেন তার নিজের শরীরের ওপর আর কোনো নিয়ন্ত্রণ নেই। তার স্নায়ু, তার পেশি সব যেন অন্য কারোর বশবর্তী হয়ে গেছে। যে মানুষটার দম্ভ আর অহংকারে গোটা গ্রাম তটস্থ থাকত, যে মাথা কোনো দিন কারো সামনে এতটুকু নিচু হয়নি, আজ এই ঘোর অমানিসায় সেই মাথা এক অশরীরী হিমশীতল আদেশের সামনে অবনত হল। মন্ত্রমুগ্ধের মতো এক অজানা ঘোরের বশে দর্পনারায়ণ এগিয়ে গেলেন সেই প্রকাণ্ড কালো পালকিটার দিকে। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল যেন হাজার মন পাথর বেঁধে দেওয়া হয়েছে পায়ে। তবু তিনি থামতে পারলেন না। পালকির সামনে গিয়ে তিনি নিচু হলেন। কাঠের ভারী শ্যাওলা ধরা জোয়ালটা নিজের ডান কাঁধে তুলে নিলেন। বরফের মতো কনকনে ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে একটা অনুভূতি নিমেষে তার কাঁধ দিয়ে নেমে গেল। জোয়ালটা কাঁধে চেপে বসতেই তার মনে হলো 25 বছর আগে নিজের হাতে যে পাপ তিনি করেছিলেন, আজ সেই পাপের সম্পূর্ণ ভার তার কাঁধে এসে চেপেছে। হাড় ভাঙার সেই মটমট শব্দ তুলে বিমলা চার হাত পায়ে ভর দিয়ে আবার আবার পালকির ভেতরে ঢুকে গেল। ক্যাচ করে একটা তীক্ষ্ণ আওয়াজ তুলে বন্ধ হয়ে গেল পালকির পাল্লা। দর্পনারায়ণ দাঁড়িয়ে আছে সামনের বাঁ দিকের বাঁশটা কাঁধে নিয়ে, আর বাকি 3 প্রান্তে কাঁধ মিলিয়েছে সেই উল্টো পাই অমানসিক পিশাচের দল। একটা দৃশ্যমান বিভীষিকা যেন জীবন্ত হয়ে উঠেছে রাতের অন্ধকারে। অদৃশ্য কোনো ইশারায় শুরু হলো যাত্রা। দর্পনারায়ণের পাজোড়া নিজের অজান্তে এগিয়ে চলল কানা দামোদরের সেই পরিত্যক্ত খাতের দিকে।
চারপাশে কেবল ঘন কুয়াশা আর জমাট বাঁধা অন্ধকার। যত এগোচ্ছেন, হাওয়ায় পচা পাঁক আর দম কলমির গন্ধটা তত তীব্র হচ্ছে। পায়ের নিচে শক্ত মাটি কখন যেন শেষ হয়ে গেছে। এখন কেবল থক থকে হাঁটু সমান কাদা। কানা দামোদরের এই দিকটায় চোরা বালি আছে, সে কথা দর্পনারায়ণের খুব ভালো করেই জানা। কিন্তু তার শরীর আজ কোনো বিপদের তোয়াক্কা করছে না। সে শুধু এক অমোঘ নিয়তির দিকে এগিয়ে চলেছে। কাদামাখা চোরা বালিতে পা ডুবতে শুরু করলো তাঁর। কালো বরফ গলা জলের মতো ঠান্ডা জল ছুঁয়ে ফেললো হাঁটুর নিচটা। নিস্তব্ধ রাত চিরে কেবল একটাই শব্দ হতে লাগলো, ছলাৎ ছলাৎ ছলাৎ। আর তখনই পালকির ভেতর থেকে ভেসে এলো একটা কান্নার সুর। কোনো প্রেতিনীর বিকট হাসি নয়, এক বুক ফাটা করুণ বিলাপ। এক তরুণীর তার হারানো জীবনের জন্য, তার অসম্পূর্ণ বিয়ের জন্য এক গভীর হাহাকার। সেই কান্নায় মিশে আছে এক অদ্ভুত অমানসিক কম্পন, যা শুনলে চোখে জল আসে না, বরং বুকের রক্ত ভয়ে হিম হয়ে যায়। জল আর কাদার গভীরে ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো দর্পনারায়ণ, আর তার কানে অবিরাম বাজতে লাগলো নিজের বোনের সেই অতৃপ্ত হাড় হিম করা কান্নার সুর। যেন 25 বছর ধরে জমিয়ে রাখা দামোদরের সমস্ত অন্ধকার আজ তাকে গ্রাস করতে নেমে এসেছে। পরদিন সকালে সূর্য ওঠার পর যখন কুয়াশা কাটল, কানা দামোদরের পাড়ে এক অভূতপূর্ব দৃশ্য দেখল গায়ের লোক। কাদামাখা চোরাবালির ধারে হাঁটু জলে আধ ডোবা অবস্থায় পড়ে আছেন গ্রামের দোর্দণ্ড প্রতাপ মোড়ল দর্পনারায়ণ রায়চৌধুরী। সর্বাঙ্গে থকথকে কালো পাঁক। বেঁচে তিনি আছেন ঠিকই, বুকটা ধীর লয়ে ওঠানামা করছে, কিন্তু মানুষটা যেন আর আস্ত নেই। তার ডান কাঁধের হাড়টা অস্বাভাবিকভাবে ভেঙে একেবারে নিচের দিকে ঝুলে পড়েছে, যেন সারা রাত কোনো অমানসিক দানবীয় ভার বইতে বইতে হাড় গোড় সব চূর্ণ হয়ে গেছে। আর তার চোখ দুটো, সেই দম্ভে ভরা চোখ দুটো একেবারে ঘোলাটে আর দৃষ্টিহীন। উদ্ধার করার পর গ্রামের লোকজন যখন তাকে ঘিরে ধরল, চারপাশ থেকে প্রশ্নের পর প্রশ্ন ধেয়ে এলো। কিন্তু দর্পনারায়ণ যেন বোবা, কালা আর অন্ধ এক জড় ভরত। তার ঘোলাটে দৃষ্টিহীন চোখ দুটো শুধুই শূন্যতার দিকে স্থির হয়ে আছে, কোনো পলক পড়ছে না। টলটলে জলের মতো চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে কেবল নীরব আতঙ্ক। তিনি যেন এমন কিছু দেখেছেন যা মানুষের ভাষায় প্রকাশ করার ক্ষমতা ভগবান তার কাছ থেকে চিরতরে ছিনিয়ে নিয়েছেন। সেই দিনের পর দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকটা বছর। কালের নিয়মে গ্রামের অনেক কিছুই বদলেছে, শুধু বদলায়নি রায়চৌধুরী বাড়ির সেই গুমট
আর অভিশপ্ত পরিবেশটা। দর্পনারায়ণের একমাত্র ছেলে দিগম্বর চাকরি সূত্রে বিদেশে থাকে। স্ত্রী আর ছোট কন্যাকে নিয়ে সেখানেই তার সংসার। বাবার এই ভয়াবহ পরিণতির খবর পেয়েও সে সঙ্গে সঙ্গে আসতে পারেনি। নানান জটিলতায় প্রায় 1 বছর সময় লেগে গেছে দেশে ফিরতে। অবশেষে কয়েকদিনের জন্য সে গ্রামে ফিরেছে। রাত তখন অনেক। রায়চৌধুরী বাড়ির বিরাট সদর দরজা বন্ধ। দিগম্বরের ঘরে টিমটিম করে জ্বলছে একটা টেবিল ল্যাম্প। বিছানার একপাশে দিগম্বরের স্ত্রী আর মেয়ে অঘরে ঘুমোচ্ছে, আর বারান্দার লাগোয়া ইজি চেয়ারটায় স্তব্ধ হয়ে বসে আছে দিগম্বর। মেঝেতে মাদুর পেতে বসে আছেন তার মা, দর্পনারায়ণের স্ত্রী। মায়ের মুখের দিকে তাকিয়ে দিগম্বর একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। গলাটা নামিয়ে বলল, মা, আজ দুপুরে ভোলা আর ন্যাপলাদের সঙ্গে যখন ওই দিঘির ঘাটের দিকটায় যাচ্ছিলাম তখন বাবাকে দেখেছি। বিশ্বাস করো মা, নিজের বাবাকে ওই অবস্থায় দেখে আমার বুকের ভেতরটা দমড়ে যাচ্ছিল। এককালে বাঘের মতো মানুষটা, হ্যাঁ, একটা চোখ অন্ধ, ডান কাঁধটা ভেঙে ঝুলে আছে, আর দিঘির পাড়ে বসে আনমনে কেবল বিড় বিড় করছে। বলছে, পালকি বড্ড ভারী রে বিমলা, তুই এবার নাম, আমার কাঁধ ছিঁড়ে যাচ্ছে। এসব কি? কথাগুলো বলতে বলতেই দিগম্বরের গলা বুঝে এলো। মাদুরের ওপর বসা দিগম্বরের মা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। তার চাপা কান্নার শব্দে রাতের নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠল। ডুকরে কেঁদে উঠে তিনি বললেন, তোর বাবা এক সময় এক ঘোরতর অন্যায় করেছিল রে দিগু। তারই ফল। সেই অন্যায়ের প্রতিশোধ নিতেই সে ফিরে এসেছে। তিলে তিলে পলে পলে তোর বাবাকে সে শেষ করেছে। আমাদের চোখের সামনেই নরক যন্ত্রণা দেখা ছাড়া আর কিচ্ছু করার নেই। তুমি এসব কি বলছো মা? আমি কালই শহরের সবচেয়ে বড় যিনি নিউরোলজিস্ট আছে তাকে খবর দিচ্ছি। বাবাকে আমি কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো। লাভ নেই রে বাবা। তোর বাবার এ ঘা শরীরের নয় রে দিগু, এ অভিশাপের ঘা। কোনো ডাক্তারই তোর বাবাকে আর সুস্থ করতে পারবে না। এই যন্ত্রণা থেকে ওনার কোনো মুক্তি নেই। দিগম্বর এবার মায়ের সামনে মেঝেতে বসে পড়ল। মায়ের হাত দুটো চেপে ধরে অস্থির গলায় বলল, এ কি বলছো তুমি? এসব কি এমন ঘটনা ঘটেছিল মা? কেন বাবার এই পরিণতি? কে এই বিমলা যাকে বাবা সারাক্ষণ ডাকছে? আমাকে আমাকে বলো মা, সত্যিটা কি? দিগম্বরের মা এক দৃষ্টে খোলা জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর একটা গভীর হাড় হিম করা দীর্ঘশ্বাস ফেলে শুরু করলেন সেই 25 বছর আগের জমাট বাঁধা অন্ধকারের গল্প। 25 বছর আগের কথা দিগু। তোর বাবা তখন সবেমাত্র গাঁয়ের মোড়ল হয়েছেন। ক্ষমতা আর বংশের অহংকারে মাটিতে তখন তার পা পড়ে না। সেই সময় তোর বাবার ছোট বোন অর্থাৎ তোর পিসি বিমলার বিয়ের লগ্ন স্থির হলো। পাত্রপক্ষ ছিল আমাদের চেয়েও অনেক বেশি ধনী আর প্রতাপশালী। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু গোল বাঁধলো বিয়ের দিন ছাদনা তলায়। বিয়ের নিয়ম কানুন আর একটা সামান্য প্রথা, কে আগে সম্মান পাবে তাই নিয়ে পাত্রের বাবার সঙ্গে তোর বাবার তুমুল কথা কাটাকাটি শুরু হলো। পাত্রপক্ষ একটু কড়া ভাষায় কথা শুনিয়েছিল। ব্যাস, তোর বাবার ওই রাগী জেদি মুরলিগোতে চরম আঘাত লাগলো। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রাগে অন্ধ হয়ে তোর বাবা ছাদনা তলায় ছুটে গেল। শত শত আমন্ত্রিত মানুষের সামনে থেকে বিমলার হাত ধরে জোর করে টেনে হিঁচড়ে তুলে নিয়ে এলো। দিগম্বর শিউরে উঠল। তার মায়ের চোখের জল তখন বাদ মানছে না। লাল বেনারসি পরা, কপালে চন্দন। বিমলা সেদিন তোর বাবার পায়ে আছড়ে পড়ে কেঁদেছিল রে দিগু। বলেছিল,
দাদা দাদা এমন করিস না, লগ্নভ্রষ্টা মেয়েদের সমাজে কোনো জায়গা নেই। এই কলঙ্ক নিয়ে আমি বাঁচবো কি করে? আমার সর্বনাশ করিস না দাদা, আমার সর্বনাশ করিস না। কিন্তু তোর বাবা সেদিন কারোর কথাই শোনেনি। রাগে উন্মত্ত হয়ে বিমলাকে জোর করে একটা পালকিতে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। সেই রাতেই কানা দামোদরের হাত ধরে পালকি নিয়ে বাড়ির পথে রওনা হলো তোর বাবা। প্রথম দিকে পালকির ভেতর থেকে বিমলার কুমড়ে কুমড়ে কান্নার আওয়াজ আসছিল, কিন্তু মাঝপথে হঠাৎ সেই কান্না একেবারে থেমে যায়। তোর বাবা ভেবেছিল মেয়েটা হয়তো কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাড়ি ফিরে যখন পালকির দরজা খোলা হলো তখন তোর বাবার পায়ের তলার মাটি সরে গিয়েছিল দিগু। বিমলা আর বেঁচে ছিল না। পালকির ভেতরেই নিজের স্বাদের সেই রক্ত চেলির পাড় গলায় শক্ত করে পেঁচিয়ে সে আত্মহত্যা করেছিল। নিজের দাদার সম্মান সে নিজের জীবন দিয়ে চুকিয়ে দিয়েছিল। সমাজের ভয়ে, পুলিশের ভয়ে তোর বাবা সেদিন টাকা ছড়িয়ে ঘটনাটা ধামাচাপা দিয়ে দিল, প্রচার করলো মেয়েটা হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু দিগু সেই রক্তমাখা ছেলে আর বিমলার ওই স্থির খোলা চোখ দুটো তোর বাবাকে কোনোদিন ক্ষমা করেনি। 25টা বছর ধরে সেই পাপ তোর বাবা বুকে বয়ে বেরিয়েছে। আর আজ বিমলা তোর সেই অপূর্ণ যাত্রার পালকি টানার ভার তোর বাবার কাঁধেই তুলে দিয়েছে। নরক যন্ত্রণা তাকে সয়ে যেতেই হবে। ঘরের ভেতর নেমে এলো এক জমাট বাঁধা হিম শীতল নৈশব্দ। দিগম্বর জানালার বাইরে তাকালো। অনেক দূরে কানা দামোদরের পাড় থেকে যেন এখনো ভেসে আসছে রাতের ঝিঁঝির ডাকের সঙ্গে মিশে থাকা এক অশরীরী হাহাকার। আর সেই অন্ধ আধ পাগল মানুষটার করুণ গোঙানি। পালকি বড্ড ভারী রে বিমলা, তুই এবার এবার নাম, এবার নাম। অতীতের সেই চরম অহংকার আর জেদের মাসুল আজ এক পিতার, এক ভাইয়ের তিলে তিলে মৃত্যুর চেয়েও ভয়াবহ এক জীবনে পরিণত হয়েছে। দিগম্বরের মনে হলো এই অন্ধকারের কোনো শেষ নেই, কোনো দিন সকাল হবে না এই অভিশপ্ত রায়চৌধুরী বাড়িতে। শুনলেন সুস্মিতা হালদার বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প শেওড়াতলায় বিয়ের পালকি। আমাদের এই নিবেদন যদি আপনার ভালো লেগে থাকে আর এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কিসের? এক্ষুনি ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না, যাতে প্রত্যেকবার প্রত্যেকটি নতুন গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বরাবরের মতো আজও গল্পের মধ্যে থেকে আপনার জন্য রইল একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, আমাদের আজকের এই গল্পে দামোদরের যে পরিত্যক্ত মরা খাতের বর্ণনা করা হয়েছে সেই খাতকে গাঁয়ের লোক কি নামে ডাকে? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মধ্যে থেকে যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আগামী গল্পে ঘোষণা করা হবে। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের আগের এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন মমতা গোস্বামী, পায়েল দাস, সদানন্দ বেরা, রত্না সরকার, বাবু, হেমন্ত মণ্ডল, সুষমা মণ্ডল, শর্মিলা বেগম, সাবির আলী, অনিমা, মনুতোষ সরকার, সরোজিনী, দিব্যাংশী, নয়নিকা,
ও গাবান, রসিদুল, সুজয় দে, দীপক মালাকার, মোহাম্মদ মসিদুর রহমান, রিঙ্কু বারুই, সমীর সরকার, আব্দুল হাবিব, রাখি বিশ্বাস, মনিজা বিবি, সায়ন মিত্র, সোমা বিশ্বাস, বনি তালুকদার, সৌমেন দে, জাকির গাজী, সুব্রত বিশ্বাস, রুনিয়া খাতুন, ইন্দ্রজিৎ এবং সুকুমার। একরাশ ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি সুদর্শন আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি রোমাঞ্চকর গল্পের সাথে আগামী এপিসোডে। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর এভাবেই সাপোর্ট করুন, কারণ আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার রসদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।